আসসালামু আলাইকুম। 2 মাসের বিসিএস প্রিলির আজকে 14তম দিন। পুরো আয়োজনটা থাকবে গণিতের উপর। নিচের কোনটি মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই মৌলিক সংখ্যা বলা হয়। এখানে যেই সংখ্যাগুলো আছে দেখেন, 91কে কিন্তু ভাগ করা যায় 7 দিয়ে, 87কেও ভাগ করা যায় 3 দিয়ে, 63কেও 3 দিয়ে ভাগ করা যায় হয় 21, কিন্তু 59কে ভাগ করা যায় না 1 অথবা 59 দিয়ে, এটা শুধুমাত্র ভাগ যায়। তাহলে এটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টি। আপনি যদি মনে রাখতে চান যে 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, তাহলে এই ছড়াটা মনে রাখতে পারেন। 4422 একটি মোবাইল নাম্বার হিসেবে এটা মনে রাখতে পারেন। 4422 322 321, 4422 322 321, মানে 1 থেকে 10-এর মাঝে আছে 4টি মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর মাঝে আছে 4টি, এরকম 21 থেকে 30-এর মাঝে আছে 2টি। এভাবে আপনি মনে রাখতে পারেন। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, যত তত, এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যেটা করবেন, দুইটা যে সংখ্যা আছে দুইটা সংখ্যাকে আপনি যোগ করে দিবেন। তারপরে যে যোগফলটা আসবে, এখানে যোগফল আসবে 1470, সেটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন, উত্তর চলে আসবে 735। মূল টেকনিক হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া। যদি n এবং p দুটি অযুগ্ম, আচ্ছা অযুগ্ম মানে হচ্ছে বেজোড় সংখ্যা, যেটা অড নাম্বার, নিম্নের কোনটি অবশ্যই ইভেন নাম্বার হবে বা যুগ্ম সংখ্যা হবে? তাহলে দেখেন, দুইটাই যদি বেজোড় সংখ্যা হয়, মানে 7 7 যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাব 14, মানে একটা জোড় সংখ্যা। 3 3 যোগ করলে কিন্তু আমরা একটা জোড় সংখ্যা পেয়ে যাব, দুইটাই কিন্তু বেজোড় সংখ্যা। 5 বেজোড় 5 বেজোড়, এই দুইটাকেই যদি আমি যোগ করি তাহলে একটা জোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে যুগ্ম সংখ্যা অবশ্যই হবে যদি আমরা n এবং p কে যোগ করি। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি দল ছাড়া? দল ছাড়া মানে হচ্ছে একই রকম না। এখানে সংখ্যা আছে 17, 21, 13 এবং 29। এই 4টা সংখ্যা থেকে কোনটি দল ছাড়া? দেখেন, 17 একটি মৌলিক সংখ্যা, 29 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 21টি কিন্তু 7 দিয়ে আমরা ভাগ করতে পারি অথবা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা দল ছাড়া, মানে মৌলিক সংখ্যা নয়। তাহলে আপনারা এই প্রশ্নটা সলভ করে ফেলেন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা জানি যে 27 হচ্ছে ভাগ যায়, তাহলে এটি মৌলিক সংখ্যা নয়। 33 এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও মৌলিক সংখ্যা নয়। কিন্তু 29 কিন্তু ভাগ যায় না, তাহলে 29 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে কতজন লোকে ওই কাজ 1 দিনে করতে পারবে? 15 জন লোকের যেহেতু 20 দিন লাগে, তাহলে একজন লোক বা কতজন লোক, একজন লোকের অবশ্যই বেশি দিন লাগবে। বেশি দিন যখন লাগবে তখন সেটা হবে গুণ। তাহলে 15 ইন্টু 20 গুণ হয় 300, তাহলে উত্তর হবে 300। 15 জন লোক কোনো একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে দেখেন, 15 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে, তাহলে একজন লোক করতে পারে, তাহলে গুণ হবে। আর বলা হয়েছে ওই কাজ আরো 5 জন অতিরিক্ত করলে, 5 জন অতিরিক্ত মানে 15 জনের সাথে 5 যোগ হবে, মানে 20 জন যদি করে, 20 জন করলে অবশ্যই কম লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে 20 কাটা, এখানে থাকে 15, দ্যাট মিন্স 5 জন অতিরিক্ত লোক যদি আপনি এখানে খাটান তাহলে ওই কাজটা করতে পারবে 15 দিনে। এই প্রশ্নটা দেখেন, একই ধরনের প্রশ্ন। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে। 60 জন লোক যদি কোনো কাজ 18 দিনে করে, তাহলে একদিনে যদি করতে চায় তাহলে গুণ হবে। যদি 36 জন লোক করতে চায় তাহলে এখন ভাগ করে দেখেন, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে এখানে হবে 30, উত্তর হবে 30। মানে উক্ত কাজ 36 জন লোক যদি করে তাহলে 30 দিনে সম্পূর্ণ করতে পারবে। একটি গাড়ি 7 ঘন্টায় 140 কিলোমিটার যায়, ওই গাড়ি 11 ঘন্টায় কত কিলোমিটার যাবে? যেহেতু এখানে কিলোমিটারের সাথে আওয়ার আছে, তাহলে এটা ক্যালকুলেশনটা সিম্পল।
দেখেন 140 কিলোমিটার যায় 7 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার। এখানে বলা আছে ওই গাড়ি 11 ঘন্টায় কত কিলোমিটার যায়। 1 ঘন্টায় যদি 20 কিলোমিটার যায় তাহলে 11 ঘন্টায় আরো বেশি যাবে, তাহলে 11 দুগুণে হচ্ছে 22, মানে 220 কিলোমিটার যায় হচ্ছে 11 ঘন্টায়। এক ব্যক্তি দৈনিক 7 ঘন্টা পরিশ্রম করে যে কাজ 18 দিনে করতে পারে, দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করলে ওই কাজ তার কতদিন সময় লাগবে? এখন দেখেন 7 ঘন্টা পরিশ্রম করে একটা কাজ সম্পূর্ণ করতে লাগে 18 দিন। আচ্ছা, 18 দিন লাগে কত করে? 7 ঘন্টা করে। যদি সে 1 ঘন্টায় করতে চায় তাহলে অবশ্যই গুণ হবে। আর যদি সে অতিরিক্ত মানে বেশি করতে চায় তাহলে সময় কম লাগবে, এই জন্য হচ্ছে ভাগ হবে। তাহলে এখন দেখেন এটা যদি আপনি কাটাকাটি করেন, 9 দুগুণে 18 আর 7 দুগুণে হচ্ছে 14, তাহলে তার 9 ঘন্টা করে যদি সে কাজ করে তাহলে তার 14 দিন লাগবে, আর নর্মালি লাগতো তার 18 দিন 7 ঘন্টা করে যদি কাজ করে। কোনো পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। 5 জন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে? 10 জন সদস্য খেতে পারে 30 দিন, তাহলে একজন সদস্য খেতে পারবে কতদিন? অবশ্যই বেশি দিন খেতে পারবে, এই জন্য হচ্ছে গুণ। আর নতুন 5 জন সদস্য আসছে মানে হচ্ছে আগে ছিল 10 জন, এখন 5 জন যুক্ত হয়েছে, মানে টোটাল সংখ্যা হচ্ছে 15 জন। 15 জন যদি খায় তাহলে অবশ্যই কম খাবে, কারণ সংখ্যা বেশি হয়ে গেলে খাবার বেশি লাগবে। তাহলে এখানে দেখেন 15 হবে ভাগ, আগে একদিনই খেতে অনেক বেশি লাগবে, এই জন্য হচ্ছে গুণ হয়েছিল। এবার মানুষ বেশি, এজন্য কম দিন লাগবে, দ্যাট মিন্স এটা হবে ভাগ। 15 দুগুণে হচ্ছে 30 আর 10 দুগুণে হচ্ছে 20, মানে আগে যেটা হচ্ছে সেটা 30 দিন, 5 জন অতিরিক্ত আসার ফলে সেটা এখন হয়ে যাবে 20 দিন। 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? বলা হয় প্রবৃদ্ধ কোণ। ভাষাগত একটু চেঞ্জ দেখেন, 2 সমকোণ অপেক্ষা বড়, মানে 2 সমকোণ মানে 180 ডিগ্রির চেয়ে বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট 360 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে 253 ডিগ্রি কোণটি কি কোণ হবে? 253 ডিগ্রি কোণও কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা কি হবে? 360 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়, এটাও হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দুটি পূরক কোণের সমষ্টি কত? পূরক কোণের সংজ্ঞাই হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন এক সমকোণ হয় তখন তাকে পূরক কোণ বলা হয়। তাহলে দুটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। 30 ডিগ্রি এর পূরক কোণ তাহলে কত হবে? যেহেতু দুটি পূরক কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ, তাহলে একটি যদি 30 ডিগ্রি হয় আর একটি হবে 60 ডিগ্রি, তাহলে দুটো মিলে হবে এক সমকোণ, 60 30 মিলে হচ্ছে 90। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল কি হয়? সন্নিহিত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে খুব সিম্পলি এটা বলে ফেলেন যে কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। 35 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হতে গেলে আরো লাগে 55 ডিগ্রি, যেহেতু দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি পূরক কোণ হয়। দুটি সন্নিহিত কোণের দুই সমকোণ হলে একটি অপরটির কি বলা হয়? একটি অপরটির বলা হয় সম্পূরক কোণ। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ তাহলে কি হবে? অবশ্যই হবে 60 ডিগ্রি, যেহেতু দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, 120 এর সাথে 60 যোগ করলেই হয় দুই সমকোণ, মানে হচ্ছে 180 ডিগ্রি। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? এখানে দেখেন তামা, লোহা, টিন এগুলো হচ্ছে মৌলিক ধাতু, অন্যদিকে পিতল হচ্ছে একটি সংকর ধাতু যেটি তামা এবং দস্তার সমন্বয়ে গঠিত, তাহলে এটি হচ্ছে ভিন্ন। ম্যান ডিডন্ট নো, মানুষ জানতো না, দ্যাট যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
আনটিল যতক্ষণ না পর্যন্ত ইট ওয়াজ ডিসকভার্ড এটা আবিষ্কৃত হয়। ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইদাউট কি ছাড়া একটা পরিবার হওয়া অসম্ভব, অবশ্যই ফ্যামিলি মেম্বার ছাড়া। মাই প্রেসেন্স টু হিম ওয়াজ লাইক এ রেড রেগ টু এ বুল। ষাঁড় যেমন লাল কাপড় দেখলে রাগান্বিত হয়ে কারো দিকে তেড়ে আসে, ঠিক তেমনই ছিল তার উপস্থিতি। ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা উইদাউট নাটক কি ছাড়া লেখা অসম্ভব, অঙ্ক ছাড়া নাটক লেখা অসম্ভব। প্লট ইট ইজ এজেস সে অনেক বছর। সিন্স আই প্লে গলফ মানে সে অনেক বছর হয়ে গেছে যে আমি গলফ খেলি না। হুইচ ম্যান ইজ দ্য টলেস্ট, এখানে দেখেন কি আছে, এ ইজ স্মলার দেন বি, তাহলে এর চেয়ে বড় হচ্ছে বি। বি ইজ স্মলার দেন সি, তাহলে সি বড়। সি ইজ স্মলার দেন ডি, তাহলে এখানে ডিও বড়। আচ্ছা, ডি ইজ টলার দেন ই, তাহলে ই অবশ্যই ডি এর তে ছোট। তাহলে দেখেন এখানে সবার চেয়ে বড় হচ্ছে ডি, যেহেতু ডি ই এর চেয়েও বড়, তাহলে এখানে সবচেয়ে টলেস্ট হচ্ছে ডি। কান্ট্রিকে যদি আপনি EMWL BPA লেখা হলে ইলেকটোরেটকে কি লিখতে হবে? আপনি একটা রিলেশনশিপ একটু খেয়াল করেন, এখানে সি এর পরে হচ্ছে ই মানে 2 গড় বেশি, সি এর পরে ডিই মানে 2 গড় বেশি, ও এর পরে 2 গড় বেশি। আচ্ছা, এখন ই আছে, ই এর ক্ষেত্রে 2 গড় পরে কি হয়? EFG মানে একটা অপশনই কিন্তু এখানে আছে জি। রুলিং এবং কিং এর সাথে সম্পর্ক কি? কিং মানে রাজা শাসন করে, যেটাকে রুল বলা হয়। লার্নিং টিচার মানুষকে হচ্ছে লার্নিং মানে শিক্ষা দিয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের অ্যানালজি, যেটা হচ্ছে দুটার সাথে সম্পর্ক নির্ণয় করা হয়। অক্সিজেন এবং বার্নের সাথে সম্পর্ক কি? অক্সিজেন হচ্ছে জ্বলতে সহায়তা করে, কার্বন ডাই অক্সাইড নিভতে সহায়তা করে, তাহলে এক্সটিংগুইশ। কার্বন ডাই অক্সাইডের সাথে এক্সটিংগুইশের সম্পর্ক আর অক্সিজেনের সাথে বার্নের সম্পর্ক। স্ট্যামারিং এর সাথে স্পিচের যে সম্পর্ক আর ডিফনেসের সাথে সেই সম্পর্ক কোনটি? স্ট্যামারিং মানে হচ্ছে তুতলামো করে কথা বলা, আর ডিফনেস মানে হচ্ছে কানে কম শোনা। সেই ক্ষেত্রে এটা হবে ডিফনেসের সাথে সম্পর্ক হচ্ছে হিয়ারিং। দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক কোনটির? দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক হচ্ছে পারিবারিক প্রতিবন্ধকতা, যেটাকে বলা হয় ফ্যামিলিয়াল রিটার্ডেশন। টেলিফোনের জন্য টেলিফোন এবং কেবলের সাথে সম্পর্ক হচ্ছে টেলিফোনের জন্য দরকার হয় কেবল বা তার, আর রেডিওর জন্য দরকার হয় তারের প্রয়োজন হয় না, মানে হচ্ছে এটা দরকার হয় ওয়্যারলেস মানে বায়ুশূন্য মাধ্যম। নিচের কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা এই বানানটি শুদ্ধ। পয় রসিকার, পয় দীর্ঘইকার। অমনিপটেন্ট, অমনিপটেন্ট শব্দের অর্থ কি? অমনিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান, দ্যাট মিন্স সুপ্রিম। নিচের কোন বাক্যটি সঠিক? ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেখানে এন না হয়ে এ ব্যবহৃত হয়। দিস ইজ এ ইউনিক কেস। নিচের কারেক্ট স্পেলিং কোনটি? হিউমোরাস, হিউমোরাস শব্দের অর্থ হচ্ছে রসাত্মক বা কৌতুকপূর্ণ। এখানে হিউমোরাস বানান হচ্ছে HUMOROUS, হিউমোরাস। দ্বন্দ্ব বানানটি একটু খেয়াল করবেন, দুইটার নিচেই হচ্ছে কিন্তু ব আছে সংযুক্ত। দ্য অ্যান্টোনিম ফর রিকালসিট্র্যান্ট, রিকালসিট্র্যান্ট মানে হচ্ছে একগুঁয়ে, যাকে মানা যায় না, যাকে পোষ মানানো যায় না, অথবা অবাধ্য। আর এর বিপরীত শব্দ হচ্ছে কমপ্লেন্ট।
অর্থ হচ্ছে বাদ্য। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। মুমূর্ষ শব্দটি দ্বিতীয় ময়ের নিচে কিন্তু দীর্ঘ উকার, এটা মনে রাখলেই আপনি আর বলবেন না। প্রশ্নটা এতবারই বিভিন্ন পরীক্ষায় আসে যে লেখারও জায়গা নেই। শুশ্রূষা বানানটি, যেটা হচ্ছে রোগ থেকে মুক্তি অথবা সেবা পাওয়া রোগের মাঝে থেকে। একটি জিনিসই মনে রাখবেন, সেটা হচ্ছে তালব্যয়ের সাথে দীর্ঘ উকার, কোনোটার মাঝেই কিন্তু দীর্ঘকার না। এটা রস্যুকার রস্যুকার রস্যুকার, কিন্তু এটা কিন্তু দীর্ঘ উকার। সঠিক বানানটা কিন্তু দীর্ঘ উকার দিয়ে। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। পরবর্তী আয়োজনের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।